একদিন পিছিয়ে কাল আসছে ভারতের উপহার ২০ লাখ ডোজ টিকা। ১ ফেব্রুয়ারির আগেই প্রয়োগ শুরুর আভাস স্বাস্থ্যমন্ত্রীর। মান নিশ্চিতে ১৫ সদস্যের কমিটি। চলতি বছরের ডিসেম্বরে পদ্মা সেতুতে বসবে রেল লাইন। রাত দিন এক করে চলছে ফরিদপুরের ভাঙ্গা থেকে মাওয়া ৬০ কিলোমিটারের কাজ। ভোরের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। কাল দেশে আসবে ভারতের উপহার ২০ লাখ ডোজ টিকা। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে আসছে এই ভ্যাকসিন। ফেব্রুয়ারির আগেই টিকা প্রয়োগ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ভ্যাকসিন আসার পর তা রাখা হবে ইপিআই এর সংরক্ষণাগারে। একদিন পিছিয়ে বৃহস্পতিবার করোনার টিকার প্রথম চালান আসছে বাংলাদেশে। নয়াদিল্লির উপহার হিসাবে দেয়া ২০ লাখ ডোজ ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানযোগে নামবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। টিকা বহনকারী এই ফ্লাইটটি বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ সহ সকল প্রকার চার্জ মৌকুফের জন্য বিমান মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অপেক্ষার পালা শেষ, অবশেষে ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ভ্যাকসিনগুলো ভারত থেকে উপহার হিসাবে পাওয়া হচ্ছে। সেগুলো এই যে এখানে ফ্রিজগুলো দেখা যাচ্ছে, এখানেই প্রথম ধাপে সংরক্ষণের জন্য রাখা হবে। অধিদপ্তরের মহাপরিচালক জানান, ভ্যাকসিন সংরক্ষণে ঢাকার ইপিআই সদর দপ্তরের স্টোর সহ ৩টি স্টোর প্রস্তুত। ইপিআই এর স্টোর হাউস আছে, সিএমএসডি তো স্টোর হাউস আছে, আমাদের এখানে তেজগাঁ হেলথ কমপ্লেক্সও আছে। তো ভলিউম কেমন হয় সেটা দেখে আমরা ঠিক করবো কোন জায়গায়। পরে অধিদপ্তরে জরুরি এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিনেশনের সকল পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে। প্রথম পর্যায়ে সিটি কর্পোরেশন, জেলা থেকে উপজেলা পর্যন্ত চলবে এই কার্যক্রম। সারা দেশে প্রতিদিন দেয়া হবে ২ লাখ করে ডোজ। প্রাথমিকভাবে আমরা ইউনিয়নগুলো বাদ শুধু এই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনগুলোকে ধরে আনুমানিক ২ লক্ষ টিকা পার ডে দিতে পারবে। আমরা সেই প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন দিয়েই শুরু হতে পারে টিকা কার্যক্রম। সেক্ষেত্রে বিশেষ কোনো ব্যক্তি নয়, বরং ফ্রন্টলাইনারদের দিয়েই শুরু হবে আনুষ্ঠানিকতা। আমরা যদি ভ্যাকসিন আগে পেয়ে যাই, যেটা ভারত সরকার আমাদেরকে উপহার হিসাবে দিচ্ছে, তাহলে পরে আমাদের কার্যক্রম আমরা আগেই শুরু করব। আমাদের জন্যে পুরো দেশের মানুষই ভিভিআইপি, কাজে আমরা সেইভাবেই দেখি যাদের প্রয়োজন আগে তাদেরকে আগে দেওয়া হবে। আগামী সপ্তাহে সেরাম থেকে কেনা ৩ কোটি ভ্যাকসিনের প্রথম চালানের ৫০ লাখ ডোজ ঢাকায় আসার কথা রয়েছে। নিজস্ব ক্রয়কৃত টিকা যেটা যে শিডিউল আছে, এখন পর্যন্ত আমাদের কাছে ওই শিডিউলই আছে। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বহুল প্রত্যাশিত ভ্যাকসিন আসার খবরে চাঙ্গা হয়ে উঠবে অর্থনৈতিক কর্মকাণ্ড, কেটে যাবে অনিশ্চয়তা, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। অর্থনীতিবিদরা বলছেন, আসছে দিনগুলোতে দেশে বিদেশি বিনিয়োগ আর অভ্যন্তরীণ কর্মসংস্থানের প্রায় পুরোটাই নির্ভর করছে সুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থার উপর, যা নিশ্চিতে ভ্যাকসিন ব্যবস্থাপনায় সরকারের সতর্ক দৃষ্টি রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। রিপোর্ট জুবায়ের ফয়সালের। করোনার ছোবল থেকে ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় শিল্প খাত কেউই রেহাই পায়নি। এর সঙ্গে একের পর এক দেশ বন্ধ করেছে বিমান চলাচল, বাধার মুখে পড়েছে আমদানি রপ্তানিও। প্রথম দফার ক্ষতি কাটাতে না কাটাতেই আবার এসেছে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা। বিশ্বজুড়ে এমন বিপর্যয়ের মুখে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে এবার নতুন আশা যোগাচ্ছে দেশে দেশে ভ্যাকসিন প্রয়োগ। করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু করা মাত্র ২৭টি দেশের মধ্যে এবার উঠতে যাচ্ছে বাংলাদেশের নামও, যা আশার আলো দেখাচ্ছে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগে। এই ভ্যাকসিনেশনের কারণে যারা আমরা এই ফিল্ডে কাজ করছি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ট্রাভেলিং করতে পারবো কনফিডেন্টলি, এবং এর ফলশ্রুতিতে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণ আমরা অর্ডার বাংলাদেশে আমরা আনতে পারবো। যে প্রাইভেট সেক্টরকেও এই ক্ষেত্রে ইনভলভ করা, তাহলে দ্রুততর সময়ের মধ্যে গভর্নমেন্টের পাশাপাশি আসবে। এটা অবশ্যই আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে যে আমরা কোনো অংশে বাংলাদেশ কোনো কিছুতে পিছায় নেই। তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, এমন মত দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, সুবিধার পুরো ফায়দা তুলতে নিশ্চিত করতে হবে সুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থা। বিদেশি বিনিয়োগকারী যারা এখানে এসে কিছু একটা সেট আপ করবে, তাদেরও একটা কনফিডেন্স দরকার, সেখানে তারা নিরাপদ ফিল করবে স্বাস্থ্যগত দিক থেকে। কারা কখন কিভাবে পেলে
অর্থনীতিকেও সবচাইতে দ্রুত এই ভ্যাকসিনের বেনিফিট দেওয়া যাবে, আমার মনে হয় সেই স্ট্র্যাটেজিটাও করা প্রয়োজন। ভ্যাকসিন আশায় খুলবে অর্থনীতির বন্ধ থাকা দরজাগুলো, এমন মত বাণিজ্য মন্ত্রীরও। এইটাই তো স্বস্তির ব্যাপার যে স্টার্টেড, সাইকোলজিক্যাল ইফেক্ট তো আছেই। মানুষ ভাবতে শুরু করে যে আমি তো পাবো, হলে পরে তো আমি এই যাত্রা বেঁচে গেলাম। এর প্রভাব যখন সারা পৃথিবীতে পড়তে শুরু করবে, তখন আমরা যেসব দেশে এক্সপোর্ট করি সেই সব জায়গারও মার্কেটটা এটা অবস্থা উন্নতি হবে। প্রথম ধাপে মাত্র 20 লাখ ডোজ আসলেও পর্যায়ক্রমে দেশের সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে অর্থের কোনো সংকট হবে না বলেই মনে করে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে 20 জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা 7,942 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে 702 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। এই নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,29,032 জন। এছাড়া 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 15,097 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয় 34,85,257 জনের। এদিনে সুস্থ হয়েছেন 682 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,73,855 জন। আগামী 28 ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের 31টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে কমিশন কার্যালয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। পঞ্চম ধাপে 31টা পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করার অনুমোদন দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 2 ফেব্রুয়ারি 2021 মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 4 ফেব্রুয়ারি 2021 বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হলো 11 ফেব্রুয়ারি 2021 বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ 12 ফেব্রুয়ারি 2021 শুক্রবার। ভোট গ্রহণ হবে 28 ফেব্রুয়ারি 2021। আরও থাকছে, সড়ক ও জনপথ বিভাগে কেনাকাটায় হরিলুট। 500 টাকার সেফটি মিররে বিল 55,000। গচ্চা কোটি কোটি টাকা। ঘুরে ফিরে 2 প্রকৌশলীর পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানই পায় টেন্ডার। পদ্মা সেতুর উভয় প্রান্তের রেল লিঙ্কের সমস্যা সমাধানে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত 60 কিলোমিটার রেললাইন কাজ সম্পন্ন হচ্ছে চলতি বছরই। একথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। একে একে সব চ্যালেঞ্জের সফল সমাধানে বিশেষ গতি এসেছে কাজে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। বাঙালির বীরত্বের স্মারক পদ্মা সেতু। সকল চ্যালেঞ্জ অতিক্রম করে দুর্দান্তভাবে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ। সেতুর উভয় প্রান্তে রেল লিঙ্কের সুষ্ঠু সমাধানে ও পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্প কর্তৃপক্ষ উভয় সম্মতি প্রকাশ করায় প্রকল্পে বিশেষ গতি পাচ্ছে। প্রথমেই ফরিদপুরের ভাঙা জংশন থেকে মাওয়া স্টেশন পর্যন্ত 60 কিলোমিটারের সব অবকাঠামো সম্পন্ন হচ্ছে আগামী জুনে, আর রেল লাইন বসবে ডিসেম্বরে। ভার্টিক্যাল ক্লিয়ারেন্স ঠিক রেখে এই ডিজাইনটা করা হয়েছে এবং সেই ডিজাইনটা আমাদের বাংলাদেশ ব্রিজ অথরিটিকে সাবমিট করছে বাংলাদেশ রেলওয়ে এবং সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। পাইলের যে স্প্যান লেন্থ ছিল 38 মিটার, এখানে আমাদের এখানে পাইলের স্প্যান লেন্থটা ওনাকে বাড়াতে হবে। হ্যাঁ, এই বাড়ানোর জন্য যেটা সংশোধন যেটা করতে হবে সেটা ওনারা করবেন। আমরা চেষ্টা করতেছি যে আমাদের যেহেতু স্ট্রাকচারের কাজগুলো আমরা জুনের মধ্যে কমপ্লিট করতে পারবো, আমরা ডিসেম্বরের মধ্যে আশা করতেছি যে রেলপথ বসানোর কাজটা আমরা শেষ করতে পারবো। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের বাকি অংশের রেল লাইন সম্পন্ন হবে 2024 সালের মধ্যে। একে একে সকল চ্যালেঞ্জ সফল সমাধানে বিশেষ গতি পাচ্ছে এখন। পদ্মা সেতু পূর্ণাঙ্গ দৃশ্যমান হওয়ার পর এখন এটিতে যানবাহন চলাচল উপযোগী করতে দিনের মতো রাতের বেলাও চলছে এমন কর্মযজ্ঞ। যান চলাচল ছাড়াও বহুমুখী এই সেতু দিয়ে দ্রুতগতির ইন্টারনেট লাইন সহ নানা সেবার সংযোগ ঘটাবে রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের। একদিকে সড়ক সংযোগে সংযুক্ত হবে, রেল সংযোগে সংযুক্ত হবে, অপরদিকে গ্যাসের লাইন এবং ইন্টারনেটের লাইনও কিন্তু অনেক সহজ এবং সুলভ মূল্যে দেওয়া সম্ভব হবে। নতুন নকশায় রেল লিঙ্কের মাওয়া প্রান্তে PN 14 ও PN 15 নম্বর পিয়ারে 38 মিটারে কংক্রিটের স্থলে 65.3 মিটার স্টিলের স্প্যান বসবে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনার কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশে সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি বোর্ড আইনের সংশোধনী প্রস্তাব সংসদে উত্থাপিত হয়েছে। মঙ্গলবার সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আইনগুলো তোলা হয়।
খুঁটিনাটি বিষয়ে যাচাই বাছাই করে সর্বোচ্চ 2 দিনের মধ্যে রিপোর্ট দিতে সংসদীয় স্থায়ী কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ফল প্রস্তুত রয়েছে, আইন পাশ হলেই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। করোনা মহামারীর কারণে গেল বছরের 17 মার্চ থেকে বন্ধই রয়েছে দেশের প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান। 10 মাসের অচলাবস্থায় এইচএসসি পরীক্ষায় বসতে পারেনি দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে থাকা 13,65,789 জন শিক্ষার্থী। পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশে আইনি জটিলতা দেখা দেয় গেল 11 জানুয়ারি মন্ত্রিসভায় শিক্ষা বোর্ড সংক্রান্ত 3টি আইনে সংশোধনীর খসড়া চূড়ান্ত করে সরকার। মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার মঙ্গলবার সকালে জাতীয় সংসদে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম। এ সময় ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021, কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি জানান, সংসদে আইন পাশ হলেই ফল প্রকাশ করবে মন্ত্রণালয়। এই সংশোধনী আইনে কোনো বিশেষ পরিস্থিতিতে বিনা পরীক্ষা কিংবা সীমিত সিলেবাসে বিশেষ মূল্যায়নের বিধান রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। আইনটি পাশ হলে 28 জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশ পাবে বলে আশা করছে সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে কীর্তনখোলা সহ সারা দেশে অবৈধ দখলদারদের হাত থেকে নদী দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দেশের বিভিন্ন নদীর 60,000 অবৈধ দখলদার রয়েছে। ইতোমধ্যে 20,000 অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। গতকাল দুপুরে বরিশাল সার্কিট হাউসে এক কর্মশালায় তিনি একথা বলেন। বরিশালের যে কীর্তনখোলা নদী সহ যে নদীগুলো বিভিন্ন সময় দখল হয়ে গেছে, সেটার তীরভূমিগুলোকে দখল করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। ইতিমধ্যেই এই দখল কার্যক্রমটা চালানোর জন্য যেই ধরনের আমাদের যন্ত্রপাতি দরকার, সেগুলো ইতিমধ্যে আমরা সংগ্রহ করেছি। প্রায় 60,000 দখলদার, ইতিমধ্যে আমরা প্রায় 17,000-এর উপরে, আমরা 20,000-এর মতো আমরা দখলমুক্ত করতে পেরেছি। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিত্যক্ত খাল ও নর্দমা পরিণত হয়েছে কিউলেক্স মশার উর্বর প্রজনন ক্ষেত্রে। অথচ গুরুত্বপূর্ণ এই বিষয়টি অনেকটা পাশ কাটিয়ে চলে মশক নিধন কার্যক্রম। ফলাফল, দিনে রাতে মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই সমাধান পেতে সবার আগে ধ্বংস করতে হবে প্রজনন ক্ষেত্র। পাশাপাশি মশা মারতে পরীক্ষিত কার্যকর ওষুধ প্রয়োগেরও পরামর্শ তাদের। রিপোর্ট রাশেদ বাপ্পির, ছবি তুলেছেন শাহিন রহমান। চলছে মশক সমাবেশ নাকি মশাদের বাগান বাড়ি এটি? রাজধানীর আগারগাঁও এলাকার এই দৃশ্যই বলে দিচ্ছে কতটা বেড়েছে মশার দাপট। মানুষের নগরে রাজত্বই গড়ে তুলেছে ক্ষতিকর এই কীট। কোথাও উৎপাতের মাত্রা ছাড়িয়েছে সহ্যের সীমা। সকল প্রতিরোধ ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে রক্তের নেশায় বুধ এই মশক দল। শীতকালে মশাটা একটু কম ধরে, বড় খেতা কুতা গায়ে দিয়ে রাখি। আর গরমের দিনে তো মনে করেন যে খেতা গায়ে দেওয়া যায় না, আর মশার লাগি ঘুমানো যায় না। 2 দিন পরে পরে দেখি ওষুধ দেয়, কিন্তু ওষুধ মশা তো কমছে না। একই এলাকার বাসিন্দা গৃহিণী ইয়ানুর জানালেন, দিনরাত 24 ঘন্টায় টাঙিয়ে রাখতে হয় মশারি। কাজে আসে না নামি দামি কয়েলের বিষাক্ত ধোঁয়াও। দেখতেছেন 24 ঘন্টা মশারি টানানোই থাকে, ওটার ভিতরে ঢুকে ভাত খাই। অতিষ্ঠ নগরবাসীর কাছে মশার উৎস অজানা নয়। দিনে দিনে নিজেরাই তৈরি করেছেন এমন প্রজনন ক্ষেত্র। উদাসীন নগর কর্তৃপক্ষ। মশা হয়ে তো আমাদের অসুস্থ বানালে কামড়াইয়া। সরকারও পরিষ্কার করতেছে না, কিন্তু মাঝখানে আমরা শুধু মশার কামড় খাইতেছি। চলতি বছরের শুরুতে ওয়াসার হাতে থাকা ঢাকার খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশন পেলেও আসেনি দৃশ্যমান পরিবর্তন। নগর প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কঠিন এবং তর পর্যায়ের ব্যবস্থাপনা না করে খালকে উদ্ধার করে তাকে সলল এবং যথাযথ জলপ্রবাহ দ্বারা নিশ্চিত করা সম্ভব না। আর তা না হলে মশকের আধার খাল হবেই। ওয়াসার থেকে আমরা যে ডোবা খালগুলোকে আমরা পেয়েছি, এগুলোকে এখন প্রত্যেকটার সংস্কার কাজ চলছে। আগামী 1 মাসের ভেতরে আপনারা একটা ভিজিবল একটা চেঞ্জ দেখতে পাবেন। দীর্ঘদিনের অবহেলায় রাজধানী জুড়ে থাকা 26টি খালের অর্ধেকেরও বেশি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। মশা মারতে কম হয়নি কামান দাগা, কিন্তু চোখের সামনে এমন উর্বর
প্রজনন ক্ষেত্র বহাল রেখে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তা কি আদৌ বাস্তবসম্মত? বরং ফলপ্রসূ সমাধান পেতে নাগরিক সচেতনতার পাশাপাশি জরুরি নগর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এবার সড়ক ও জনপথ বিভাগে বিভিন্ন নিরাপত্তা সামগ্রী ক্রয়ে বিপুল অর্থ নয়-ছয়ের অভিযোগ উঠেছে। সময় সংবাদের অনুসন্ধানে দেখা গেছে এসব যন্ত্রাংশ বাজার মূল্যের চেয়ে 2 থেকে 20 গুণ বেশি দামে কেনা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে গেলে অভিযুক্ত 2 প্রকৌশলীর একজন অফিস থেকে পালিয়ে যান, আর একজন নানা প্রশ্ন ছুড়ে দেন সংবাদের প্রতিবেদককে। রিপোর্ট শাকির আহমেদের। গত বছরের মে মাসে 4টি টেন্ডারের মাধ্যমে নিরাপত্তা সরঞ্জাম ও কম্পিউটার যন্ত্রাংশ সহ বেশ কিছু সামগ্রী কেনাকাটা করে সড়ক ও জনপথ বিভাগ। অভিযোগ রয়েছে এসব কেনাকাটায় বরাদ্দকৃত অর্থের 9-6 হয়েছে। বিলের কপি সংগ্রহ করে দেখা যায় 20টি আন্ডার চেকিং মিররের দাম দেখানো হয়েছে 10,80,000 টাকা। বাজার ঘুরে দেখা যায় এসব মূল্যবিলে দেখানো হয়েছে দামের চেয়ে আরও কয়েক গুণ বেশি। 3,000 টাকা মূল্যের 43টি স্ক্যানার কেনা হয়েছে 7,74,000 টাকায়। 6,000 টাকা মূল্যের নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারের দাম ধরা হয়েছে 82,000 টাকা। 7,000 টাকার হার্ড ডিস্ক কেনা হয়েছে 83,000 টাকায়। আর 23,000 টাকা মূল্যের 27 ইঞ্চি এলইডি মনিটরের দাম দেখানো হয়েছে 72,000 টাকা। 27 ইঞ্চি মনিটর সর্বনিম্ন দাম হচ্ছে 24,000 থেকে 30-35,000 টাকা। 900 টাকার সেফটি বেল্ট কেনা হয়েছে 28,000 টাকায়। আর 250 টাকার সেফটি হেলমেট কেনা হয়েছে 4,000 টাকায়। এছাড়া 150 টাকা দামের ট্রাফিক বাটনের দাম ধরা হয়েছে 7,000 টাকা। সেফটি হেলমেট এটা হলো হেভি কোয়ালিটি, এটা রেট হলো 350, আর মিডিয়াম কোয়ালিটি এটা রেট হলো 250 টাকা। অনিয়মের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি দরপত্র আহ্বানকারী ও কেনাকাটার দায়িত্বপ্রাপ্ত সংগ্রহ ও সংরক্ষণ বিভাগের সাথে কথা বলার পরামর্শ দেন। অভিযোগের বিষয়ে আরেক নির্বাহী প্রকৌশলী শামীমুল হকের বক্তব্য জানতে চাইলে প্রতিবেদককে কয়েক ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। পরে বক্তব্য প্রদানে অস্বীকৃতি জানান এই নির্বাহী প্রকৌশলী। আসলে পারমিশন না লাগলে, অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন না হলে, উপর থেকে পারমিশন না হলে আমি কথা বলতে পারবো না। জানা গেছে এই 2 প্রকৌশলীর সহযোগিতায় বিভাগের অধিকাংশ ঠিকাদারি কাজে পায় জননী ট্রেড ইন্টারন্যাশনাল, আশা এন্টারপ্রাইজ, মিলন অ্যান্ড ব্রাদার্স ও ইকন ইঞ্জিনিয়ারিং নামের 4টি প্রতিষ্ঠান। অন্য একটি কেনাকাটায় প্রকৌশলী শামীমুল হক এই 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন বলে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নেই এলএলবি সনদ বা বার কাউন্সিলের অনুমোদন, এমনকি আইন বিষয়ে কোনো পড়ালেখা করাই হয়নি। তারপরেও তারা সাধারণ মানুষের কাছে ব্যারিস্টার হিসেবেই পরিচিত। আদালতে দালালের মাধ্যমে ক্লায়েন্ট বাগিয়ে এনে মামলায় জামিন করিয়ে দেওয়ার নাম করে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। কথিত ব্যারিস্টার কামরুল ইসলাম হৃদয় এবং জসিমউদ্দিনকে আটকের পর বের হয়ে আসে চাঞ্চল্যকর এই তথ্য। সাখাওয়াত টিপুর ক্যামেরায় রিপোর্ট কমলদের। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে কথিত ব্যারিস্টার কামরুল ইসলাম হৃদয় এবং জসিমউদ্দিনকে। অথচ ধরা পড়ার কিছুক্ষণ আগেও দাপটের সাথে কামরুল ইসলাম হৃদয় ব্যারিস্টারের পরিচয়ে মামলা থেকে জামিন করানোর পাশাপাশি বিবাহ বিচ্ছেদ করিয়ে দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে হাজার হাজার টাকা। আর জসিমউদ্দিন তো উচ্চ আদালত থেকে জামিন করিয়ে দেওয়ার বিজ্ঞাপন হিসেবে বিজনেস কার্ডও তৈরি করেছে। উনি ব্যারিস্টারের পরিচয় দিচ্ছে যে আমি ডিভোর্সটা করাই দিব, তো আপনার মানে টাকা টোকা এই বলে ওর কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিছে। সে আমাকে পরিচয় দিয়েছে আমি ব্যারিস্টার কামরুল ইসলাম হৃদয়, আমি ডিভোর্স করাই দিই, যে কোনো কাজ যে সমস্যা সব সমাধান করে দিই। এই বললে আমি তাই আমি ডিভোর্স করাবো, ডিভোর্স করালে টাকা লাগবে, কত টাকা লাগবে, প্রথম 7,000, তারপরে 30,000। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় দুজনকে আটক করে আইনজীবী সমিতি। অনুসন্ধানে দেখা গেল তারা কেউই আইন পেশার সাথে সম্পৃক্ত নন। এমনকি চট্টগ্রামের পাশাপাশি ঢাকাতেও প্রতারণার অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে। ব্যারিস্টার পরিচয় দিয়ে ওনারা বিভিন্ন রকম মামলা টামলা নিত, তারপরে আপনার এই মামলা পরিচালনা হাইকোর্টেও করতো,
তারপর চিটাগাংয়ে করতো। আটককৃত দুজনেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আইনি কোনো অভিজ্ঞতা না থাকলেও তারা নিজেদের ব্যারিস্টার এবং আইনজীবী হিসেবেই পরিচয় দিত। এখানে একটা চক্র আমাকেই করে দিছে আর কি, ইনভলভ করে দিছে এটার সাথে। মূলত আমি এটার সাথে জড়িত না। হাইকোর্টের লয়ারের সাথে আমার সম্পর্ক আছে, তাই আমি একটু আসামে জামিন করতে চাইছিলাম। প্রতারক আটকের ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিদেশি এনজিওর বড় কর্মকর্তা চলাফেরা করেন বিমানে এবং চষে বেড়ান দেশের বিভিন্ন জেলা। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও দরিদ্রদের সহায়তার নামে দেখান নানা প্রজেক্ট। পরবর্তীতে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এসবই তার প্রতারণার কৌশল। গ্রেপ্তারের পর পুলিশ বলছে প্রতারণাই শরীয়তপুরের রুবেলের পেশা। গেল বছরের ডিসেম্বরে এবং চলতি বছরের জানুয়ারিতে কয়েক দফা রুবেল হোসেন তার সহযোগীদের নিয়ে কুষ্টিয়া জেলার খোকসা থানার বেতবাড়িয়া ইউনিয়ন পরিদর্শনে যান বিমানে চড়ে। উদ্দেশ্য জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত পরিবার ও দরিদ্র মানুষের তালিকা প্রস্তুত এবং তাদের আবাসন সহ অন্যান্য সহায়তা। বিভিন্ন সেবামূলক অনুদানের ব্যবস্থার কথা বলে প্রায় 18 কোটি টাকার একটি প্রজেক্টের প্রলোভন দেখান স্থানীয়দের। নিজেকে কানাডিয়ান একটি এনজিওর বড় কর্মকর্তা হিসেবে দাবি করেন তিনি। এ সংক্রান্ত প্রজেক্ট পার্টনার, স্কুলে শিক্ষক নিয়োগ সহ নানা রকম প্রলোভন দেখিয়ে এবং বাংলাদেশ ব্যাংকের ভুয়া ফান্ডের টাকা ছাড় ও অন্যান্য খরচ বাবদ নগদ কয়েক কোটি টাকা হাতিয়ে নেন রুবেল। পরে চলে যান আত্মগোপনে। উনি আমাদের ওখানে প্রলোভন দেখান যে এখানে 500 ঘর হবে, গরিব দুস্থ মানুষের মধ্যে ওনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না, একদম এটা দাতা, কানাডার একটা দাতা সংস্থান, উনি এখানে স্বেচ্ছায় গরিব মানুষের ঘর করে দেবে আর কি। ভুক্তভোগীদের অভিযোগের পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে গ্রেফতার করে। পুলিশ বলছে কুষ্টিয়া, মাগুরা সহ বেশ কটি জেলার মানুষের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতারণার কাজে হেলিকপ্টার ব্যবহার করে, অর্থাৎ মানুষের মনে আস্থা সৃষ্টি করার জন্য যে বিষয়গুলো খুব জরুরি সেই বিষয়গুলি সে আত্মস্থ করেছে এমনভাবে যেন সহজেই আমার দেশের সহজ সরল জনগণ তার ফাঁদে পা দিতে পারে। সে কুষ্টিয়া, টাঙ্গাইল, খাগড়াছড়ি, মাগুরা বিভিন্ন জায়গায় সহজ সরল জনগণকে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। রুবেলকে রিমান্ডে এনে আরও তথ্য পাওয়া যাবে বলে জানায় পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ভুয়া কাগজপত্রে ইউরোপে মানব পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। ঢাকার শাহজাহানপুর থেকে সিআইডি তাদেরকে গ্রেপ্তার করে। চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চেক রিপাবলিক সহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে প্রতারণা করছে। চক্রের মূল হোতা পর্তুগালে অবস্থান করে ইউরোপের বিভিন্ন দেশে লোক নেয়ার ভুয়া কাগজপত্র পাঠায়। এরপর চক্রের সদস্যরা বাংলাদেশ থেকে লোক সংগ্রহ করে প্রথমে ভারতে নিয়ে যায়, আর ভারতে নেয়ার পরে পাসপোর্ট, ডলার, রুপি সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এরপর চক্রের ভারতীয় সদস্যরা ভিসা ইন্টারভিউয়ের বিভিন্ন তারিখের কথা বলে সময় ক্ষেপণ করতে থাকে। চক্রটি দীর্ঘদিন ধরে এভাবেই টাকা নিয়ে আসছে বলে জানায় সিআইডি। ভুয়া ওয়ার্ক পারমিট পাঠায়, তাদেরকে চাকরির প্রলোভন দেখায়, বিপুল অঙ্কের টাকা নিয়ে তাদেরকে ইন্ডিয়ায় নিয়ে যেত। এবং এখানে যে আমরা যে দুজনকে গ্রেপ্তার করছি তার একজন তাকে সঙ্গে করে নিয়ে ইন্ডিয়ায় যেত, এই ভুয়া ওয়ার্ক পারমিট দেখায়, কয়েকদিন ওখানে ইন্ডিয়াতে ঘোরাতো। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এর মধ্যেই হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। শীতের দাপটে কাঁপছে উত্তরাঞ্চল। বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা থাকছে জনপদ। তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। মঙ্গলবার ভোর থেকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে রংপুর। সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করতে দেখা যায়। ঠান্ডার জন্য বাইরে হওয়া যাচ্ছে না, দূরের কোনো জিনিস দেখাও যাচ্ছে না, গাড়িও খুব স্লো আসতেছে, গাড়ি দেখা যাচ্ছে না, প্রায় 20 হাত দূরে দেখা যাচ্ছে না, কিছু কুয়াশা বেশি। কাজ না করলে তো পেটে ভাত যায় না। পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য উকি দিলেও উত্তাপ নেই কোথাও। হাড় কাঁপানো শীতে কষ্ট বেড়েই চলেছে শ্রমজীবী মানুষের। ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। গরম কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছেন নিম্ন আয়ের মানুষ।
শীতের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। আমরা সরাসরি তার কাছে যাব। রকি, রাজশাহী অঞ্চলে গত এক সপ্তাহ ধরে বেড়েছে তাপ প্রবাহ, কিন্তু সেক্ষেত্রে শীতের যে তীব্রতা সেটি কিন্তু কমেনি। যেমন আমরা আজকে আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেটি জেনেছি, রাজশাহীতে আজকে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে সেটি 13.9 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শীতের প্রকোপ কিন্তু আগের মতোই রয়েছে এবং যেসব ছিন্নমূল মানুষেরা আছেন সেসব ছিন্নমূল মানুষেরা বলছেন যে তাদের যে কষ্ট সেটি কিন্তু অনেকাংশেই বেড়েছে। প্রতি বছর শীত আসলেই আসলে তাদের এই দুর্ভোগ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়, এবারও কিন্তু তেমনটি হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজশাহীর শিরোইল রেল স্টেশনের ঠিক সামনেই কিন্তু এখানে খোলা আকাশের নিচে অনেকেই বসবাস করে এবং তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেকে কিন্তু পর্যাপ্ত শীতবস্ত্র না পাওয়ার কারণে খুব কষ্টের মধ্য দিয়ে কিন্তু রাত্রি যাপন করছেন, এমনটাই আসলে তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি আমরা আসলে কথা বলেছিলাম খেটে খাওয়া আরও কিছু মানুষের সাথে যারা এই শীতের সকালে কাজের সন্ধানে বের হয়েছে বাড়ি থেকে, কিন্তু সেই কাঙ্ক্ষিত কাজ কিন্তু তারা পাচ্ছেন না। পাশাপাশি বিভিন্ন যানবাহনের চালকরা রয়েছেন, তারাও কিন্তু এক ধরনের সমস্যার মধ্যে পড়ছেন, কারণ গত কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কুয়াশা রয়েছে, যে কারণে কিন্তু যানবাহন চালকদের যে যানবাহনের গতি সেটি কিন্তু অনেকাংশেই কমে গেছে, এমনটাই আসলে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই ক্ষেত্রে তাদের কিন্তু গন্তব্যে পৌঁছাতেও অনেক বেশি সময় কিন্তু লাগছে। আমরা আসলে এখানে ছিন্নমূল যেসব মানুষ আছে সেই ছিন্নমূল মানুষদের অধিকাংশই কিন্তু তারা ভিক্ষাবৃত্তি করে তাদের জীবিকা নির্বাহ করে। আর তো আমরা আসলে কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে বিত্তবান শ্রেণীর মানুষেরা যদি এই শীতের সময় তাদেরকে কম্বল বা শীতবস্ত্র বিতরণ করেন সেক্ষেত্রে তাদের যে কষ্ট সেটি কিন্তু অনেকাংশেই লাঘব হবে। পাশাপাশি আমরা শহরের দেখেছি শীত যখন শীতের প্রকোপটি বেড়ে যায় তখন কিন্তু শীতবস্ত্র বিপণী বিতানগুলোতে শীতবস্ত্রের বেচাকেনা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়। এখন সেটিও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমরা অনেককেই দেখেছি যারা ব্যক্তি উদ্যোগে বা জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিছু কম্বল শীতবস্ত্র বিতরণ করা হয়েছে হতদরিদ্র মানুষদের মাঝে, তবে সেটি কিন্তু পর্যাপ্ত নয়, এমনটাই আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে আরও বেশি কম্বল তারা বিতরণের চেষ্টা করছেন। পুরো শীত জুড়েই কিন্তু তারা তাদের পক্ষ থেকে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণের কর্মসূচি তাদের রয়েছে, তারা কিন্তু পর্যায়ক্রমে সেগুলো করছেন বলে আমাদেরকে জানিয়েছে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন যে ক্লিনিক রয়েছে, শীত প্রকোপ বাড়ার কারণে ঠান্ডাজনিত রোগের যে প্রাদুর্ভাব সেটিও কিন্তু বেড়ে যায়, এবারও কিন্তু আমরা তেমনটি দেখেছি এবং বৃদ্ধ ও শিশুদের সংখ্যায় কিন্তু সেখানে বেশি দেখেছি। এই হঠাৎ করেই রোগীর চাপ যখন বেড়ে যায় তখন চিকিৎসকদের কিন্তু তাদের সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু এমন অবস্থা এখন পরিলক্ষিত হচ্ছে, তবে তাদের চিকিৎসকরা বলছেন তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই শীতের সময় যে বাড়তি রোগের চাপ সেটিকে সুচিকিৎসা দেওয়ার জন্য তাদের যে চেষ্টা সেটি কিন্তু অব্যাহত রয়েছে বলে তারা মন্তব্য করেছেন। আপনারা দেখছেন যে সকালে কিন্তু অনেকেই কাজের সন্ধানে বের হয়েছেন, অনেকেই কিন্তু লেবার শ্রেণীর যে মানুষগুলো আছে সেগুলো কিন্তু অনেকেই গ্রাম অঞ্চল থেকে তারা এসেছেন, কিন্তু তারা কিন্তু কাঙ্ক্ষিত কাজের দেখা পাচ্ছেন না। অনেকে হয়তো সকালে অটো নিয়ে বের হয়েছেন, অটো রিক্সা নিয়ে, তারাও বলছেন যে আসলে শীত বেশি হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষের যে চলাচল সেটি কিন্তু সেই অর্থে থাকে না। যাদের আসলে খুবই প্রয়োজন, বাড়ি থেকে বের না হলেই নয়, তারা বের হচ্ছেন, কিন্তু প্রয়োজন ছাড়া অনেকে এই শীতের কিন্তু বের হন না বলে আসলে তারা মন্তব্য করেছেন। এছাড়া কিন্তু রাজশাহীর যে ভদ্রা এলাকা রয়েছে সেই ভদ্রা এলাকায়ও কিন্তু আমরা প্রতিদিনের যে চিত্র দেখতে পাই সেখানে কিন্তু প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে তারা খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের জন্য চেষ্টা করেন। এছাড়াও আমরা যেদিন দেখতে পাচ্ছি সকালের দিকে সূর্য উঠছে না, সেদিন যেদিন কনকনে বাতাস রয়েছে, ঠান্ডা বাতাস রয়েছে, সেদিন কিন্তু হাড় হিম করা ঠান্ডা কিন্তু রাজশাহী অঞ্চলে পরিলক্ষিত হচ্ছে। তবে রোদের দেখা পেলে সেক্ষেত্রে কিন্তু শীতের যে প্রকোপ সেটি কিছুটা হলেও কমে আসছে। তবে আজকে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.9 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শীতের তীব্রতা নিয়ে খবর। কবির, রাজশাহী থেকে শীত পরিস্থিতি জানাচ্ছিলেন সাইফুর রহমান রকি। ভোরের সময় আরও থাকছে
আয়তন হারাচ্ছে সেন্ট মার্টিন, ২০ বছরে প্রায় ১.৫ কিলোমিটার গিলে খেয়েছে সাগর। গৃহহীন বহু মানুষ, দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি। চলতি বছরের মাঝামাঝি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছে মিয়ানমার। মঙ্গলবার দুপুরে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কী প্রক্রিয়ায় প্রত্যাবাসন শুরু করা হবে তা নিয়ে একমত হতে পারেনি দুই দেশ। ২০১৭ সালে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরুর ৩ মাসের মাথায় নাইপিদোতে দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছিল সেখানে পরোক্ষভাবে মধ্যস্থতা করে চীন। এরপর ২ দফা তারিখ দিয়েও শুরু করা যায়নি প্রত্যাবাসন। এবার চীনের উদ্যোগে প্রথম সচিব পর্যায়ের বৈঠক। হৃদ্যতাপূর্ণ পরিবেশে যে আজকে মিটিংটা হয়েছে, আলোচনার মূলে ছিল কবে নাগাদ শুরু করা যাবে প্রত্যাবাসন। তারা বলছে যে না, লজিস্টিক্স এবং অন্যান্য যে ইয়েগুলো আছে অ্যারেঞ্জমেন্ট, ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো হয়তো আর একটু সময় লাগবে। মনে হচ্ছে অ্যাপারেন্টলি হয়তো আমরা ফার্স্ট কোয়ার্টারে হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট সেক্ষেত্রে সেকেন্ড কোয়ার্টার আমরা চিন্তা করতে পারি। মিয়ানমার চায় এখন পর্যন্ত যাচাই করা ৪৬,০০০ রোহিঙ্গাকে বিচ্ছিন্নভাবে ফেরত নিতে, আর বাংলাদেশ চায় একটি গ্রাম কিংবা এলাকার সব বাসিন্দাকে একসাথে পাঠাতে। এবারও সেটা নিয়ে হয়নি সুরাহা। এটা আমি কয়েকবারই বলেছি এবং চাইনিজরাও মোটামুটি মনে হলো যে তারাও আমাদের লজিকটা ধরতে পেরেছে বা বুঝতে পেরেছে। বাট মিয়ানমার যেহেতু আগের থেকে একটা পজিশন নিয়ে আছে, তারা এখানে রেডিলি সেভাবে সম্মতি দেয়নি। প্রথম দফায় যাদের ফেরত নেওয়া হবে তাদের বিনামূল্যে করোনার টিকা দেওয়ার দায়িত্ব চীন নেবে বলেও জানানো হয় বৈঠকে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ভাসানচর ও এর আশপাশের এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় ভাসানচর থানার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোহিঙ্গাদের ভাসানচরের সুযোগ সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা দেখে ভবিষ্যতে আরও রোহিঙ্গা দলে দলে সেখানে যাবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। ধীরে ধীরে এটা একটা সমৃদ্ধময় এলাকা। রোহিঙ্গারা আজকে আছে, আমরা হয়তো কিছুদিন মনে এরা তাদের জন্মভূমিতে ফিরে যাবে, কিন্তু ভাসানচর থাকবে। ভাসানচরের নিরাপত্তার জন্য ভাসানচর যে ভবিষ্যতে একটা সম্ভাবনায় জায়গা হবে, সেই জন্যই এই থানার আজকে করা হবে। আমরা একে আরও শক্তিশালী করব। জনবল যতটুকু প্রয়োজন, যা যা প্রয়োজন আমরা ব্যবস্থা করব। রাজধানীর বাস রুট পুনর্বিন্যাস প্রকল্পের আওতায় নতুন রুট মোহাম্মদপুরের ঘাটাচর থেকে মতিঝিলের পরিবর্তে কাঁচপুর ব্রিজ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও রাজধানীর বাইরে 4টি এলাকায় আন্তঃজেলা বাস টার্মিনালের স্থান নির্ধারণ করা হয়েছে। মার্চ থেকে রাত 12টার পর ঢাকার রাস্তায় বিআরটিসির বাস পার্ক করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা এখন আলোর মুখ দেখার অপেক্ষায়। মঙ্গলবার সকাল 11টায় নগর ভবনের কনফারেন্স রুমে কমিটির 15তম সভায় অংশ নেন 2 সিটির মেয়র সহ প্রকল্প সংশ্লিষ্টরা। বাস রুট রেশনালাইজেশন কমিটির আগের প্রস্তাবনায় পাইলট রুট মোহাম্মদপুর ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত থাকলেও তা কাঁচপুর পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি এই রুটের কোথায় কোথায় যাত্রী ছাউনি, টিকিট কাউন্টার, বাস বে স্থাপন করা হবে তা শিগগিরই নির্ধারণ করা হবে। এটাকে কাঁচপুর সেতু পর্যন্ত আমরা বর্ধিত করছি। সেই প্রেক্ষিতে প্রাথমিকভাবে কোম্পানি অথবা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের মাধ্যমে সেই নীতিমালাটা যে কিভাবে চলবে, কতগুলো বাস চলবে, কতগুলো সেই প্রতিষ্ঠান সেটার সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে আয় বন্টন কিভাবে হবে, তাদের বাসগুলো কি কি নিয়মে পরিচালিত হবে, এই সার্বিক সামগ্রিক বিষয়টা নিয়ে একটা নীতিমালা হবে। আলটিমেট গোল কিন্তু এটাই, একটি শৃঙ্খলাবদ্ধ একটি ম্যানেজমেন্টের মধ্যে টোটাল বাসগুলোকে নিয়ে আসা। আমরা কিছুটা সময় নিচ্ছি, বাট আমরা কালেকটিভ ওয়েতে আমরা কাজগুলো করতে চাচ্ছি। এছাড়াও রাজধানীর বাইরে 4টি আন্তঃজেলা বাস টার্মিনালের স্থান নির্ধারণ করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে তথ্য হালনাগাদ করতে বিআরটিএ-কে নির্দেশনা দেওয়া হয়েছে। বিরুলিয়া, বাটুলিয়া, উত্তরা একটি আন্তঃজেলা টার্মিনাল হবে। হেমায়তপুরে আমরা 2টো জায়গা দেখেছি, সেখানে একটি জায়গা আমরা নির্ধারণ করেছি। বাঘাইর কেরানীগঞ্জে আরেকটি জায়গা হলো কাঁচপুর উত্তর কাঁচপুরে। এই 4টি জায়গায় আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপন করলে
ঢাকা শহরের উপর থেকে চাপ কমে যাবে। আগামী 28 ফেব্রুয়ারির পর থেকে রাজধানীর রাস্তায় যেখানে সেখানে বিআরটিসির বাস পার্ক করতে দেখা যাবে না বলে আশ্বাস দিয়েছেন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করতে ঢাকার যাত্রাবাড়ি ও বিপরীত দিক থেকে শিমরাইল পর্যন্ত নতুন ফ্লাইওভার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গতকাল দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা জানান। নারায়ণগঞ্জকে ঘিরে একগুচ্ছ স্বপ্ন দেখতে চাই এবং সেই স্বপ্নগুলো বাস্তবে যতটা সম্ভব আমরা রূপান্তর করতে চাই। যেমন আমরা কাজ করছি যে আমাদের সাইনবোর্ড থেকে আমাদের চিটাগাং রোড এবং আমাদের নারায়ণগঞ্জের যে 300 ফিট প্রস্তাবিত রাস্তায় এখানে আমরা একটা বড় ফ্লাইওভার যাচ্ছি গভর্নমেন্টকে, যেটা পুরা নারায়ণগঞ্জ থেকে উঠে একবারে হানি ফ্লাইওভার দেশে ঢাকাতে যাবে অথবা চিটাগাং রুটে নেমে যাবে। তাহলে আমাদের ভিতরের যে যানজটটা এটা অনেকটাই কমে যাবে। করোনা মহামারীতে আকাশপথে যাত্রী কমলেও কদর বেড়েছে কার্গো ফ্লাইটের। সিঙ্গাপুর ও কলম্বো বন্দরের জাহাজ ও কন্টেইনার জটের কারণে আটকা পড়েছে আমদানি রপ্তানি চালান। তাই কার্গো ফ্লাইটে তৈরি পোশাক রপ্তানি, চিকিৎসা সামগ্রী ও শিল্পের জরুরি কাঁচামাল পরিবহন করছেন। এতে মুনাফা দেখে দেশি বিদেশি নতুন 10টি প্রতিষ্ঠান ও এয়ারলাইন্স কার্গো ফ্লাইট ও হেলিকপ্টার চালাতে সিভিল এভিয়েশনে আবেদন করেছে। রিপোর্ট হাজেরা শিউলির। করোনা দুর্যোগে এখনও সব দেশের আকাশপথ উন্মুক্ত হয়নি। ফলে বহরে থাকা উড়োজাহাজ অলস বসে থাকলেও রক্ষণাবেক্ষণ, ঋণের কিস্তি ও লিজের খরচ বাবদ বিপুল অর্থ ব্যয় হচ্ছে এয়ারলাইন্সগুলোর। যাত্রী চলাচল সীমিত হলেও জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল আমদানি ও রপ্তানি থেমে নেই। করোনাকালে যাত্রীবাহী ফ্লাইট কম চলায় কার্গো ফ্লাইটে পণ্য পরিবহনের চাহিদা বেড়েছে। সুযোগ বুঝে কার্গো অপারেটররা বাড়িয়ে দিয়েছে ভাড়া। চাহিদা বাড়ায় 6টি দেশি প্রতিষ্ঠান ও 4টি বিদেশি এয়ারলাইন্স কার্গো ফ্লাইট ও হেলিকপ্টার চালানোর অনুমতি চেয়ে সিভিল এভিয়েশনে আবেদন করেছে। কার্গো এবং হেলিকপ্টার তারা নতুন জয়েন করতে চাচ্ছে। সো কার্গো সেক্টরে যেটা ডাবল ডিজিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। গার্মেন্টসে প্রচুর র মেটেরিয়ালস এন্ড অল, শিল্প কলকারখানা যত আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে তত এই জিনিসটা বাড়ছে। মার্কেট আছে বলে আসলে তারা এখন এখানে এই ব্যবসাটা আসতে চাচ্ছে। বহরে থাকা উড়োজাহাজ কাজে লাগাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হংকং ও গুয়াংজুতে সপ্তাহে নিয়মিত 6টি কার্গো ফ্লাইট চালাচ্ছে। এতে ভালো লাভ হচ্ছে বলে জানালেন বিমানের এমডি। কার্গো লাভজনক তো ডেফিনেটলি। আমি যখন প্যাসেঞ্জার ক্যারি করি, প্যাসেঞ্জারকে অনবোর্ড করার পরে আমার আরও অনেক খরচ লাগে, প্যাসেঞ্জারকে সার্ভিস দিতে হয়। কিন্তু কার্গো আপনি যখন অনবোর্ড করলেন আর একবারে নামাইলেন, এখানে ইনবিটুইন আর কোনো সার্ভিস কার্গোর দরকার হয়। যাত্রীবাহী ফ্লাইট কম হওয়ায় এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে কার্গো এয়ারলাইন্সগুলো। তবে বেশি এয়ারলাইন্স আসলে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। লস অ্যাঞ্জেলসে যেখানে আমরা মাল পাঠাতাম ধরেন $3.15 পার কেজি, এই করোনাকালীন সময় $10 পর্যন্ত ফ্রিটের কস্ট এসছে। তো আজকে যদি আমাদের এখানে অনেকগুলো এয়ারলাইন্স অপারেট করতো তাহলে কিন্তু এই ধরনের মনোফলি বিজনেস থাকতো না। যদি আরও অনেক বেশি এয়ারলাইন্স বাংলাদেশে আসে, এক্সপোর্টাররা তারা অনেক ভালো রেটে মাল পাঠাতে পারবে। 2020 সালে 25,000 ফ্লাইট মোট 2,41,000 মেট্রিক টন পণ্য পরিবহন করেছে। বর্তমানে বাংলাদেশ থেকে 29টি যাত্রীবাহী ও 11টি কার্গো সহ মোট 39টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় 1000-এর বেশি অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। গতকাল সকালে সদর দক্ষিণ উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয় মাঠে এই সেবা দেন সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনের 31 ফিল্ড অ্যাম্বুলেন্সের 38 সদস্য। এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহপারাকন্দ, উপ অধিনায়ক মেজর HM সাকিব রহমান খান, ক্যাপ্টেন জেসমিন জামান সহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। চিকিৎসা শেষে সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধে মাস্ক সহ নানা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করে সেনা সদস্যরা। গেল 20 বছরে প্রায় 1.5 কিলোমিটার আয়তন হারিয়েছে সেন্ট মার্টিন। নদী ভাঙনের মতো জানান দিয়ে নয়, ধীরে ধীরে সাগর গিলে খেয়েছে বহু বসত ভিটা। দ্বীপ রক্ষায় কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা খুব একটা কাজে দিচ্ছে না। তাই বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। 70 পেরিয়েছেন আব্দুর রহমান। 3 পুরুষের জন্ম এখানেই, এখানেই বাস। কর্মহীন এই বয়সে সাগর জলে তাই স্মৃতি হাতড়ানো, উত্তাল খুঁজে ফেরা, ফেলে আসা জীবনের গল্প।
বৃদ্ধ আব্দুর রহমান বলছিলেন, শৈশব কেটেছে যে ভূমিতে, সেখানে আজ সাগরের অতল জল। গেল 6 দশকে সেন্ট মার্টিনের এই পাশটাতেই প্রায় 1 কিলোমিটার গিলে ফেলেছে সাগর। পাথরের ডিপ উঠে বাড়া গেলে এতটুকু আসছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এখন বাড়িঘরের পাশে আগিয়ে গই। এটা ছিল যে আগে আল চাষ, ক্ষেত ছিল, ক্ষেত করতো, ধান করতো এখানে। সাগর অনেকটাই কৌশলী, নদী ভাঙনের মতো চোখে লাগে না তার তাণ্ডব। তাই আরও জানতে কথা হয় এলাকার এক জনপ্রতিনিধির সঙ্গে। বয়সী আব্দুর রহমানের সঙ্গে মিলে যায় 2-এ 4। প্রথম পুরাতন বাড়ি ছিল ওই জায়গায়, ওখান থেকে ভেঙে প্রায় 1/2 কিলোমিটার চলে এসে গেছে আমাদের এইখানে পর্যন্ত। এরকম চলমান যদি ভাঙন থাকলে আমার মনে হয় দ্বীপ অচিলেই বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর মতো বালুর বস্তা দিয়ে কয়েক জায়গায় ভাঙন রোধের চেষ্টা করা হলেও তা একেবারেই টিকছে না সাগরের বিশালতার কাছে। উত্তাল দরিয়ার সঙ্গে দিনরাত যুদ্ধ করা এই মানুষগুলো বলছে, এপারে বাঁধ হতে হবে প্রবালের। দ্বীপটা চতুর থেকে মেডির বাঁধ দিলে বাঁধ থাকে না, হাতটা বাঁধ দিলে সাগর সাগর থাকবে, দ্বীপ থাকবে। তড়িৎ গলিতে যদি দ্বীপটা রক্ষা করা না হয় আমার মনে হয় দ্বীপ থাকবে না। আজকাল পর্যটকদেরও চোখ এড়ায় না বিষয়টি। তারাও বলছেন যে কোনো মূল্যেই এখনই দরকার এই দিকে নজর দেয়ার। এখনই বোধহয় বড্ড দেরি হয়ে গেছে, তবুও ফুরিয়ে যায়নি সময়। তাই তো এই সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য আর এই ভূখণ্ড ধরে রাখতে দরকার মহাপরিকল্পনার। তা না হলে হয়তো এর চরম মূল্য দিতে হতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিন। আবারও জানাবো শীতের খবর। উত্তরাঞ্চলের আরেক জেলা নীলফামারীতেও বেড়েছে শীত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল। আমরা সরাসরি তার কাছে যাব। বাদল। ধন্যবাদ খবির। গতকাল সন্ধ্যার পর থেকে আজ এই সকাল পর্যন্ত আপনারা দেখছেন যে নীলফামারীর পুরো গোটা অঞ্চলটাই আপনার ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে। এই রাস্তাঘাট এখন পুরোটাই ঘন কুয়াশার চাদরে ঢাকা। এইখানে যদিও শীতের তাপমাত্রা আপনার প্রতিদিন গত 6-7 দিন ধরে এখানে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ঘন কুয়াশা আর হিম বাতাসের কারণে এখানে কিন্তু প্রতিনিয়তই শীতের তীব্রতা বাড়ছে। এই অঞ্চলে আপনারা জানেন যে নীলফামারী অঞ্চল এমনিতেই অভাবী জনপদ। এখানে নিম্ন আয় এবং শ্রমজীবী মানুষের সংখ্যা অনেক বেশি। এই প্রচণ্ড হাড় কাঁপানো শীতের কারণে মানুষজনের জনজীবন একেবারে মানে স্থবির হয়ে পড়েছে। মানুষজন নিয়মিতভাবে কাজে যেতে পারছে না এই হাড় কাঁপানো শীতের কারণে। তাছাড়া গরম কাপড়েরও এইসব অভাবী মানুষের গরম কাপড়েরও শীত বস্ত্রেরও প্রচণ্ড অভাব আছে। এইসব অভাবের কারণে তারা সকাল সকাল যে কাজে যাবে সেই কাজেও নিয়মিত অংশ যেতে পারছে না। আমি এখন যে অঞ্চলে আছি এটি হলো আপনার ইপিজেড এলাকা। ইপিজেড এলাকার আশেপাশে এইখানে প্রায় কয়েক হাজার নারী পুরুষ শ্রমিক এই ইপিজেডে কাজ করে থাকে। প্রায় 30 থেকে 40 হাজার নারী পুরুষ শ্রমিক কাজ করে। এদের সাথে আমি যারা এখন এই ইপিজেডে কাজ করতে যাচ্ছে এই সব নারী পুরুষদের সাথে কথা বলে দেখেছি। তারা বলছে যে গত কয়েকদিন ধরে যে প্রচণ্ড হাড় কাঁপানো শীত আছে, এই শীতের কারণে তারা সকালবেলায় উঠে তাদের কাজে অংশগ্রহণ করতে যথেষ্ট কষ্ট হচ্ছে এবং তারা এই শীতের কারণে খুবই কষ্ট পাচ্ছে তাদের চাকরি স্থলে যেতে। এছাড়া আপনারা ধরেন যে গত কয়েকদিন ধরে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলে দেখেছি। তারা বলছে যে তাপমাত্রা কিছুটা যদিও বৃদ্ধি পেয়েছে, এখন তাপমাত্রা গত 7 দিন ধরে 10 থেকে 12-র মধ্যে উঠানামা করছে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ
25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ঘন কুয়াশা, আপনারা দেখছেন যে এই রাস্তাঘাট দিয়ে যে গাড়িগুলো চলছে এগুলো সবগুলোই হেডলাইট জ্বালিয়ে তারা চলাচল করছে যাতে দুর্ঘটনা এড়ানো যায়। আর এই সব যারা শ্রমিক আছে যারা এই ইপিজেডে এখন কাজ করতে যাচ্ছে তারা দেখেন যে একেবারে শীতের কাতর, কোনো মতে পুরাতন শীত বস্ত্র পরে একেবারে শীতে কাতর হয়ে তারা এই সকালে বাধ্য হয়ে কাজে যেহেতু যেতে হবে সেহেতু তারা বাধ্য হয়ে কাজে অংশগ্রহণ করছে। এই আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে এই শীতের তীব্রতা আরও 2-1 দিন পরে আরও বাড়তে পারে এবং এটি এক সময় তারা বলছে যে এটি শৈত্যপ্রবাহের আকারও ধারণ করতে পারে। তো এইভাবে নীলফামারী অঞ্চলে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা একেবারেই ক্রমশই বাড়ছে এবং মানুষের জনজীবন, আমি আগেই বলেছি যে মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে শীতের কারণে। এই ছিল আমার কাছে নীলফামারী থেকে শীতের উপরে সর্বশেষ খবর। শীতের খবর নীলফামারী থেকে জানাচ্ছিলেন শাকির হোসেন বাদল। মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুরে গৃহহীন পরিবারের মাঝে বিতরণ করা হবে সরকারি ঘর। সারা দেশে এই প্রকল্পটি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তাই বেশ জোরে সোরে চলছে ঘর তৈরির কাজ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় নির্মিত গ্রামগুলোর নাম দেওয়া হয়েছে জয় বাংলা ভিলেজ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুর জেলায় গৃহহীন 4764টি পরিবারকে সরকারি ঘর উপহার দেয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে ভূমি ও গৃহহীনদের মধ্যে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তরা অগ্রাধিকার পেয়েছে। পাকা ঘর নির্মাণ কাজ চলছে পুরো গতিতে। আগামী 20 জানুয়ারি প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করবেন। ইতোমধ্যে সকল কাজ সম্পন্ন করা হলেও অল্প কিছু কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে মাথা গোঁজার ঠাঁই পেয়ে দারুণ খুশি তারা। বিধবা মানুষ মনে জায়গা জমি নাই, যে সরকার বাড়ি ঘর দিলে এই নাই থাকবে আমি খুশি। সিমেন্ট ইটাল 1 নম্বর দিছে, বালু ভালো দিছে। সরকার আমাদেরকে বাড়ি দিচ্ছে ভাই, আমরা বাড়ি পাই অনেক খুশি হয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন দরিদ্র, ভূমি ও গৃহহীন পরিবারের মাঝেই এই সব ঘর প্রদান করা হবে। 57 জন আমার ইউনিয়নে বাড়ি আমরা সিলেকশন দিয়েছি, কাজ চলতেছে। 33টা বাড়ি কাজ অলরেডি হয়ে যাচ্ছে। জেলা প্রশাসক জানালেন উক্ত প্রকল্পের আওতায় নির্মিত গ্রামগুলোর নাম দেয়া হয়েছে জয় বাংলা ভিলেজ। ইনশাআল্লাহ 20 তারিখে আমরা এই 4764টি ঘরের মধ্যে 3000-এর উপরে ঘর আমরা এই ইয়ের মধ্যে আমরা প্রদান করতে আমরা বুঝিয়ে দিতে সক্ষম হব। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,71,000 টাকা। সময় সংবাদ, দিনাজপুর। নাটোরে 1 সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির দাম কমেছে কেজি প্রতি 5 থেকে 7 টাকা। এছাড়া কাঁচামরিচের দাম কমেছে 30 টাকা পর্যন্ত। তবে সবজির বর্তমান বাজার মূল্য নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের স্টেশন বাজারে চলতি সপ্তাহের শুরু থেকে ব্যাপক হারে আলু, টমেটো, গাজর, বাঁধাকপি ও কাঁচামরিচের সরবরাহ বেড়ে যায়। এতে গত সপ্তাহের প্রতি কেজি 18 টাকার আলু এ সপ্তাহে বিক্রি হচ্ছে 12 টাকায়, 20 টাকার টমেটো 15 টাকায়, 25 টাকার গাজর 15 টাকায়, 85 টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে 55 টাকায়। এছাড়া বাঁধাকপি বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা কমে। তবে ফুলকপি, বেগুন ও শিমের দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে। দাম বাড়ায় কৃষকদের উৎপাদন খরচ উঠলেও লাভবান হচ্ছেন না বলে দাবি তাদের। বেগুনের দাম খুবই কম, আজকে একটু বাড়তি। আলু বেচছি আজকে 12 টাকা কেজি, গেলের সপ্তাহে বেশি 18 টাকা কেজি। আলুর বাজার খুব খারাপ। 10 টাকার কবি 5 টাকা দাম কয়, 2 টাকা 3 টাকা দাম কয়। এবার কৃষক বাঁচবি। 20-22 টাকা টমেটো, এই সপ্তাহ 14-15 টাকা টমেটো। কিভাবে আমরা লাভ করব? চাহিদার চেয়ে সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে বলে দাবি আড়তদারদের। যে মালগুলোর দাম কৃষকরা বেশি পাচ্ছিল সেই মালের বাজারগুলো আজকের বাজারে অনেকটা নিম্নমুখী, কারণ এই মালের সরবরাহ অনেক বেশি বেড়ে গেছে। চলতি বছর জেলায় প্রায় 6200 হেক্টর জমিতে আলু সহ 31 ধরনের সবজির আবাদ হয়েছে।
সময় সংবাদ, নাটোর। গাজীপুরের আড়তগুলোতে বেড়েছে সব ধরনের শীতের সবজির সরবরাহ। এই মুহূর্তে শামসুদ্দিন সরকার সবজির আড়তে আছেন সহকর্মী রাজীবুল হাসান। আমরা সরাসরি তার কাছে যাব। রাজীব, খুবই আবহাওয়া অনুকূল এবং মৌসুম থাকায় এখন কিন্তু সবজির বাজার একেবারে পরিপূর্ণ। সব ধরনের সবজি রয়েছে বাজারে। আমি রয়েছি গাজীপুরের এই বাইপাস যে শামসুদ্দিন সরকার আড়ত কাঁচামালের বাজার, সেখানে রয়েছি। ভোর থেকে কিন্তু পাইকারি যেসব ক্রেতা রয়েছে তারা এখানে ভিড় করেছে এবং তারা বেচাকিনি করছে। জানিয়ে রাখছি যে এই যে বিশাল আড়তটি, এই আড়তে বৃহত্তর উত্তরবঙ্গ থেকে শুরু করে দেশের নানা প্রান্ত থেকে মধ্যরাত থেকে এখানে মালামাল আসতে শুরু করে এবং ভোর রাত থেকে বিক্রি শুরু হয়। জানেন যে এটি রাজধানীর পার্শ্ববর্তী একটি এলাকা, যে কারণে কিন্তু এখানে রাজধানীর যেসব পাইকার রয়েছে সেসব পাইকারের অনেকটাই ভিড় হয় এবং এখান থেকে মালামাল নিয়ে তারা রাজধানী সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে, গত 2 সপ্তাহের ব্যবধানে প্রতিটি কাঁচামালের বাজার কিন্তু কমেছে। এখন যদি আপনাদেরকে জানাই যে এই যে টমেটোর দাম কিন্তু একেবারেই কম। গত কয়েকদিন আগেও যে টমেটো ছিল 40-30 টাকা কেজি, সেই টমেটো এখন পাইকারি মূল্যে 10 থেকে 12 টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া রয়েছে শিম বিক্রি করা হচ্ছে 10 টাকা কেজিতে। যে শিম গত সপ্তাহেও কিন্তু দাম ছিল 25 টাকা কেজি। এছাড়া রয়েছে শাক সবজি, যেসব শাক রয়েছে সেসব শাকের দামও কিন্তু একেবারেই হাতের নাগালে। অর্থাৎ এই যে আমি যে শাক দেখতে পাচ্ছেন, এই শাক এইখানে অর্থাৎ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে মাত্র 5 টাকা কেজিতে। পরবর্তীতে যে আমরা তাদের সঙ্গে এখানকার যারা পাইকার রয়েছে কিংবা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম যে খুচরা বাজারে গিয়ে আসলে কি করে এই মালামালের দামগুলো বেড়ে যায়। তারা বলছেন যে যারা এই মধ্য একটা জায়গা রয়েছে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কারণে কিন্তু আসলে বাজার থেকে সংগ্রহ করার পরে যারা ক্রেতা রয়েছে একেবারে তৃণমূল পর্যায়ের ক্রেতা, তাদের কাছে যাওয়ার আগ পর্যন্ত যেসব সিন্ডিকেট রয়েছে সেই সব সিন্ডিকেটের কারণে কিন্তু আসলে বাজারের মাঝে মধ্যেই দাম বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি দেখাচ্ছি যে আপনাদেরকে এই যে বিশাল একটি আড়ত, এখানে কিন্তু সব ধরনের কাঁচামাল রয়েছে। কপি, শালগম, বেগুন, আলু, পেঁয়াজ, মিষ্টি লাউ, শিম, টমেটো, কাঁচামরিচ থেকে শুরু করে যত ধরনের কাঁচা বাজার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপাতি সেইগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এবং এখান থেকেই এর আগে বলছিলাম যে এই যে দেখছেন ট্রাকগুলো, এই ট্রাকগুলো রাত 12টা থেকে একেবারে ভোর রাত পর্যন্ত দেশের নানা প্রান্ত থেকে এখানে আসার পরবর্তীতে কিন্তু তারা এখানে তাদের যেসব দোকান রয়েছে সেসব দোকানে নামিয়ে বিক্রি করা হয়। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে বাজারে কিন্তু মানুষের ভিড়। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে যে এই মুহূর্তে কিন্তু এই যে শসা থেকে শুরু করে অন্যান্য যেসব শাকসবজি রয়েছে সেসব শাকসবজির কিন্তু একেবারেই দাম কম। তো আমি এই পর্যায়ে একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো যে আসলে এখন এই পর্যায়ে আপনাদের দাম কিরকম, কম না বেশি, এবং কম হলে কি পর্যায়ে কিরার দাম কম? শসার দাম কত আছে, আগে কত ছিল? শসা হয়েছে 24 টাকা, আগে আছেন 18 টাকা, খিরা হয়েছে 16 টাকা 15 টাকা। দাম কম কেন? দাম কম পাবলিক পাইকার কম, কাস্টমার নাই, বাজার খালি। বলছিলেন যে এখানে কিন্তু পাইকারদের সংখ্যা একেবারে কমে গিয়েছে বেশ কয়েকদিন যাবত, যে কারণে সবজির দামও অনেকটাই কম। এই যে শসা, সেই শসা বিক্রি হচ্ছে এখানে 10 থেকে 12 প্রকার ভেদে 15 টাকা। যে শসাও কিন্তু কয়েকদিন আগেই দাম ছিল আরো বেশি। তো আমি যদি বলি যে বাজারের অবস্থা এখন কাঁচামালের দাম অনেকটাই হাতের নাগালে, যে কারণে এখানে কিন্তু ক্রেতাদের ভিড় বেশি। তো এই ছিল আমার কাছে গাজীপুরের শামসুদ্দিন সরকার আড়তের সবশেষ খবর। গাজীপুর থেকে শীতের সবজির বাজার দর এবং সরবরাহ পরিস্থিতি জানাচ্ছিলেন রাজীবুল হাসান। মাত্র 16% জায়গার ওপর টিনের চৌচালা ঘরের মসজিদ, ভাঙাচোরা বেড়ায় ঘেরা চারিদিক, শৈল্পিক কোনো নিদর্শনও নেই। তারপরও গৌরবের সঙ্গে 200 বছর ধরে বাংলাদেশ ভারতের বিভক্ত সীমান্ত রেখায় মানুষের ঐক্যের বন্ধন হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতিদিন 5 ওয়াক্ত আর জুম্মার নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আদায় করেন দুদেশের মুসল্লিরা।
সীমান্তের সীমারেখার জটিল সমীকরণ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নামতার দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারি জামে মসজিদ। কুড়িগ্রাম থেকে মুমিনুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবিতে রিপোর্ট। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্ত গ্রাম ঘেঁষে কাঁটা তারের বেড়ার বাইরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ঝাকুয়াটারি গ্রাম। আন্তর্জাতিক সীমানা পিলার দুই গ্রামকে বিভাজন করে রেখেছে। পিলারের মাঝ বরাবর ধরে দক্ষিণ দিকে ২০ মিটার এগোলেই দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারি জামে মসজিদ। মসজিদের বাম দিক ঘেঁষে জালের বেড়া এবং ঘর, সবই ভারতের ভূখণ্ডে, আর ডান দিকটা বাংলাদেশের ভূখণ্ডে। মসজিদটি নির্মিত হয় 1820 সালে। তখন থেকে এই মসজিদ ঘিরেই দুই গ্রামের মানুষের সখ্যতা 200 বছর ধরে অটুট। আজানের ধ্বনি শোনার পর ডান দিকের বাঁশ ঝাড়ের পাশের সরু রাস্তা দিয়ে দক্ষিণ বাঁশজানি গ্রামের আর বাম দিকের টিনের ঘরগুলোর পাশের রাস্তা দিয়ে ঝাকুয়াটারি গ্রামের মুসলিম অধিবাসীরা মসজিদ প্রাঙ্গণে আসেন, একসাথে নামাজ আদায় করেন। ভারত বাংলা উভয় পক্ষে মিলিয়ে যে আমরা যে নামাজ পড়তে পারতেছি, আল্লাহর কাছে দোয়া করতে পারছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এখানে আজ পর্যন্ত এই 46 বছর থেকে আমি যা আছি, আজ পর্যন্ত ভারত কি বাংলাদেশে কোনো বাধা বিঘ্ন আসে নাই। আমরা ভারতের নাগরিক। আমার বাড়ির দক্ষিণে যে মসজিদ আছে বাংলাদেশ মসজিদ, হ্যাঁ, খুব ভালোভাবে নামাজ পড়ি, কোনো কাজে ফেসাদ হয় না। দুই দলে নামাজ পড়তেছে। দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত মানুষজন আসেন মসজিদটি দেখতে। অনেক আশা ছিল যে ইন্ডিয়া আর বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ে, এটা দেখলে আমার হয়তো বা জীবন সার্থক। আমি এই মসজিদের কথা অনেক শুনেছি, তাই রংপুর থেকে দেখতে আসছি। সীমান্ত আইন অনুযায়ী নোম্যান্স ল্যান্ডের 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না, তাই মসজিদটি সংস্কার করা ছাড়া অবকাঠামো পরিবর্তনের কোনো সুযোগ নেই। সময় সংবাদ, কুড়িগ্রাম। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে কিশোরগঞ্জের বড় বাজারে সরগরম পাইকারি শুটকির বাজার। হাওড়ের মিঠা পানির পুঁটি মাছের চেপা শুটকির কদর রয়েছে দেশব্যাপী। বিভিন্ন জেলা থেকে শুটকি আসে এ বাজারে। জেলা প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নদ নদীর নানা প্রজাতির তাজা মাছের শুটকির সমারোহ কিশোরগঞ্জ জেলা শহরের সবচেয়ে বড় বাজারে। পুঁটি, চিংড়ি, চান্দা, চাপিলা, ট্যাংরা, মলা, ঢেলা, কাচকি সহ অন্তত 40 প্রজাতির শুটকি মিলবে এ বাজারে। তবে বাজারের প্রধান আকর্ষণ রূপালী পুঁটি মাছের শুটকি। হাওরের মিঠা পানির মাছ দিয়েই বানানো হয় চেপা শুটকি। বাজারের 25টি আড়তে শীত মৌসুমে বুধ ও বৃহস্পতিবার মুখরিত থাকে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে। জেলার বাইরে নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জের হাওর থেকে আসে শুটকি। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখান থেকে শুটকি কিনে নিয়ে যান। এই মাছ বিভিন্ন ডিস্ট্রিক্টের মাছ আমরা কাছে কিনে নেই, আমরা বিক্রি করি। আমি পুঁটি মাছ কিশোরগঞ্জ আড়তদার থেকে কিনে নিই, আমি মটকি বললে আমি আবার 3-4 মাস পরে আবার পাইকারের থেকে বিক্রি করি। জেলায় এবার 1,500 মেট্রিক টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তবে সেটা ছাড়িয়ে যাবে বলে আশা মৎস্য অধিদপ্তরের। এই শুটকিগুলো মানসম্মত উপায়ে তৈরি করা হচ্ছে। আমি আশা করি যে এবারের উৎপাদন গতবারের উৎপাদনটাকে আমরা ছাড়িয়ে নিয়ে যেতে পারবো। জেলায় শুটকি তৈরির সাথে জড়িত আছেন 6 শতাধিক শ্রমিক। বছরে এখানে অন্তত 60 কোটি টাকার শুটকি বিক্রি হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মুন্সিগঞ্জের মীরকাদিম মৎস্য আড়তে ইলিশ সহ দেশি তাজা মাছে ভরপুর। সকাল থেকেই বেশ জমজমাট বেচাকেনা চলে এখানে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাব। উজ্জ্বল, কাঁপানো যে শীত, এই শীতকে উপেক্ষা করে জেলেরা কিন্তু টনে টনে মাছ নিয়ে এসছে এই মীরকাদিম মৎস্য আড়তে এবং জমজমাট বেচা কিনা হচ্ছে। হরেক রকমের মাছের পসরা বসেছে পুরো আড়ত জুড়ে এবং দেখতে পাচ্ছেন যে ইলিশ সহ নানা রকমের মাছ। আমরা দেখছি যে এখানকার খাল, বিল, নদী নালার মাছ ছাড়াও কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে এখানে মাছ এসছে এবং সামুদ্রিক মাছও কিন্তু এই আড়তটিতে রয়েছে এবং এখানে হাজারো মানুষের যে পদচারণায় মুখরিত এই ভোরের হাটে। এই যে এই ধলেশ্বরী তীরের যে মৎস্য আড়ত, সেই মৎস্য আড়তের যে বৈচিত্র্যতা, সেখানে যে ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে যে তাদের বেচা কিনার যে হাটটাকে বেচা কিনা চলতে থাকে, সেটি কিন্তু এখানে যে আমরা দেখছি যে রুই কাতলের লাফালাফি অবস্থা, যে তাজা মাছের যে পসরা, সেটি আমরা লক্ষ্য করছি এখানে। এবং
এই যে মৎস্য আড়ত সেখানে কিন্তু 40টি আড়ত রয়েছে এবং এই 2 শতাধিক বিক্রেতা আছেন এখানে, আর শত শত জেলে এখানে আসেন এই মাছ নিয়ে। এবং এইখানকার যে এই মিরকাদিম মৎস্য আড়ত, সেই মৎস্য আড়তটি কিন্তু একদম খোলা আকাশের নিচে এবং সেটি শতাব্দী প্রাচীন এই মৎস্য আড়ত। এই মৎস্য আড়তকে ঘিরে এই এলাকার যে মৎস্যভিত্তিক অর্থনীতি সেটিতে কিন্তু গতি এসছে এবং এইখানে 1.5 সহস্রাধিক মানুষের কর্মসংস্থান প্রতিদিন এই 2.5 ঘন্টার হাটে কিন্তু কোটি টাকার প্রায় বেচা কিনা হয়। এবং এই যে মৎস্য আড়ত, সেই মৎস্য আড়তটিতে কিন্তু খুচরা যারা আশপাশের যে হাট বাজারগুলো আছে সেখান থেকে কিন্তু মাছ কেনার জন্য এই হাটে আসেন এবং এইখানে এসে তারা এই মাছ কিনে নিয়ে যান। শুধু তারাই নয়, শৌখিন অনেক ক্রেতা আছেন, যেসব ক্রেতা এখানে মাছ কিনতে আসেন। তো আমরা যেই হাটের কথা বলছি, যে এখানে যে যারা এখানকার হাটের কর্মকর্তা রয়েছেন তারা বলছিলেন যে খোলা আকাশে এই হাট বসবার কারণে যে তাদের যে নানা রকম চ্যালেঞ্জে পড়তে হচ্ছে। এবং আমরা এখানে এই হাটে একজন শৌখিন ক্রেতা আছেন, আমরা জানতে চাইবো যে এই হাটে আপনারা কেন মাছ কিনতে আসেন, এই হাটে? ধন্যবাদ সমাজ সংবাদ। আমরা এই বাজারে আসি, এটা অনেক পুরান বাজার, বিগত 100 বছর হয়েছে মনে হয় এই বাজার চলতেছে। এখানে হরেক রকম মাছ পাওয়া যায়, নদী, খাল, বিল, প্রত্যন্ত অঞ্চল থেকেও অনেক মাছ আসে এবং এই মাছগুলি ফরমালিন মুক্ত মাছ এবং তাজা মাছ পাওয়া যায় এবং দামে অনেক কম। তো এই বলছিলেন যে এই ক্রেতা, শৌখিন ক্রেতা, যে এখানে ফরমালিন মুক্ত এবং হরেক রকমের মাছ পাওয়া যায়। তো এখানে আমরা দেখছি যে একটি রিডা মাছ, যেটি ওজন 12.5 কেজি ওজন, এই রিডা মাছটি কিন্তু এখানে 3000 টাকা দাম হাঁকা হয়েছে এবং এই রিডা মাছটিকে যেই নিয়ে আসা হয়েছে সেটি এই রিডা মাছটি যে 12.5 কেজি ওজন, আমাদেরকে জানালেন যে এই রিডা মাছের এই যে তারা বিক্রি করছেন সেটি কিন্তু সমুদ্র থেকে এসছে এই রিডা মাছটি। এবং এই মাছের পরে যেই মাছগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু নানা রকমের মাছের পসরা এবং আমাদের যে এই বাজারটিতে যে সামুদ্রিক মাছ সেটি কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আসে এবং সাতক্ষীরা থেকে এখানে প্রচুর পরিমাণ মাছ আসে। এবং এখানে যে ইলিশ মাছ বিক্রি হচ্ছিল সেটি আজকে বড় সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা কেজি দরে এবং মাঝারি ইলিশ বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে এবং ছোট আকারের ইলিশ কিন্তু এখানে 300 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। আর চিংড়ির দাম কিন্তু গেল সপ্তাহের থেকে বেড়েছে। তারা বলছিলেন যে ঘেরের অনেক রকম চ্যালেঞ্জের কারণে কিন্তু চিংড়ি মাছ এখন 450 যেটি বিক্রি হতো সেটি 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এখানকার যে কই, শিং, আইড়, বোয়াল সব রকমের মাছ কিন্তু রয়েছে এবং এখানকার যে পুকুর, দিঘি, সেখানে কিন্তু যে চাষ করা মাছ সেগুলো এই হাটে প্রচুর আসে। আর এই জেলাটি যেহেতু পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি বেষ্টিত, সেই নদীর যে মিষ্টি পানির মাছ সেগুলোর কিন্তু সমারোহ এই হাটই হয়ে থাকে এবং এই হাটটি হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বড় মাছের হাট। সে কারণে এখানে কিন্তু মুন্সিগঞ্জ ছাড়াও আশপাশে নারায়ণগঞ্জ এবং অন্যান্য জেলার খুচরা যারা মাছের বিক্রেতা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন মাছ কিনবার জন্যে এবং এই হাট থেকে মাছ নিয়ে গিয়ে তারা আবার যে নিয়মিত যে বাজার বসে সেই বাজারে তারা এই মাছের পসরা নিয়ে বসেন, সেই খুচরা পাবে। কিন্তু এখানে যেসব মাছ বিক্রি হয় সেগুলো কিন্তু দামে যে তুলনামূলক এখানকার যে সস্তা দামে নিয়ে সেখানে কিন্তু অনেকটা বেশি দামে বিক্রি করেন। তো আমরা যে মিরকাদিম মৎস্য আড়ত যেটি এই কথা বলছিলাম যে সেই হাটে এখন কিন্তু ভোর থেকে বেচা কিনা যখন শুরু হয়েছে, এই 2.5 ঘন্টার হাটে কিন্তু ক্রমেই ক্রেতা বিক্রেতা বাড়ছে এবং জেলেরা কিন্তু মাছ নিয়ে আসছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের এই মিরকাদিম মৎস্য আড়তের সর্বশেষ খবর। মুন্সিগঞ্জ থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল। কুয়েত সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশি ব্যবসায়ীদের অধ্যুষিত সুক আল ওয়াতানিয়া মার্কেট। এই মার্কেটে প্রায়
300 বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন যারা মোবাইল, গার্মেন্টস, রেস্টুরেন্ট, টেইলারিং, কার্গো সহ বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। তবে করোনায় ব্যবসার মন্দাভাব এখনও কাটিয়ে উঠতে পারেননি তারা। লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুয়েত সিটির সুকাল ওয়াতানিয়া মার্কেট, এটি বাংলাদেশিদের কেনাকাটার প্রাণকেন্দ্র। ছুটির দিনে বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হতো মার্কেটটি। কিন্তু করোনা বদলে দিয়েছে সবকিছু। মহামারীর কারণে মার্কেটটিতে বেচাকেনা নেই আগের মতো, ফলে ক্রেতা শূন্য বাজারটিতে লোকসান গুনছেন ব্যবসায়ীরা। একদিকে দোকান ভাড়া পরিশোধ, অন্যদিকে কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা। করোনা থাকাকালীন আমরা কুয়েতের ব্যবসা বাণিজ্য খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমাদের ব্যবসা বাণিজ্য সবে কুয়েতের পরিস্থিতি বেশি ভালো না। যারা ছোট ছোট ব্যবসায়ী আছে তাদের অবস্থার পরিস্থিতি খুবই খারাপ। তবে করোনা সংকট কেটে গিয়ে খুব শিগগিরই মার্কেটটিতে প্রাণ ফিরবে, এমনটাই আশা ব্যবসায়ীদের। গত 10 মাস যাবৎ ব্যবসা বাণিজ্য অনেক ডাউনে আছি। আমরা আশা করব ইনশাআল্লাহ আগের মতো ব্যবসা বাণিজ্য ফিরে আসবে। সুকাল ওয়াতানিয়া মার্কেটে 3 শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন। তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন অনেক প্রবাসী বাংলাদেশির। সময় সংবাদ, কুয়েত। ইতালির জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটেও প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে আস্থা ভোটে বিজয়ী হয়েছেন। ফলে ইতালির বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবার স্বীকৃতি পেল। মঙ্গলবার রাতে উচ্চকক্ষ সিনেটে 156 ভোট পেয়ে বিজয়ী হন তিনি। বিপক্ষে ভোট পড়ে 140টি। রোম থেকে রিপোর্ট জুমানা মাহমুদের। অবশেষে ইতালির রাজনৈতিক সংকটের সমাধান হলো। প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের জোট আস্থা ভোটে উচ্চকক্ষে বিজয়ী হয়েছে। সিনেটে কোন্তের পক্ষে 156 ভোট এবং বিপক্ষে 140 ভোট পড়ে। 16 জন সিনেটর ভোট দেয়া থেকে বিরত থাকে। এর আগে সোমবার নিম্নকক্ষে আস্থা ভোটের মুখোমুখি হন জুসেপ্পে কোন্তের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার। আস্থা ভোটে তার পক্ষে 321 ভোট পড়ে, বিপক্ষে পড়েছিল 259টি। সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির দল ইতালিয়া ভিভা জোট থেকে সরে দাঁড়ালে আস্থা ভোটের প্রয়োজন দেখা দেয়। কোন্তের এ বিজয়ে ইতালি প্রবাসী বাংলাদেশি সহ প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন। ইতালিতে 2018 সালে জাতীয় নির্বাচনের পর 5 স্টার মুভমেন্ট এবং লেগা নর্থ কোয়ালিশন সরকার গঠন করে। 2019 সালে লেগা নর্থ অনাস্থা প্রস্তাব দিলে জুসেপ্পে কোন্তে পদত্যাগ করেন। পরে ডেমোক্রেটিক পার্টির সাথে কোয়ালিশন সরকার গঠন করে 5 স্টার মুভমেন্ট। আবারও প্রধানমন্ত্রী হন কোন্তে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। আয়ারল্যান্ডের সাথে যুক্তরাজ্যের ব্রেক্সিট ইস্যুতে নো ডিল চুক্তি হলেও সুবিধা পাচ্ছে না দেশটি। আগে যেখানে ইউকে থেকে আয়ারল্যান্ডে 2 দিনে পৌঁছাতো মালামাল, সেখানে ব্রেক্সিটের পরে 2 থেকে 3 সপ্তাহ লেগে যাচ্ছে, যা শঙ্কায় ফেলছে প্রবাসী ব্যবসায়ীদের। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। গেল 1 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয় যুক্তরাজ্য। এখন ইউরোপের যে কোনো দেশের মালামাল ব্রিটেনে ঢুকলে দিতে হয় বাড়তি কর। তবে প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় নো ডিল চুক্তির আওতায় আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের পণ্যের বেলায় প্রয়োগ হবে না এই কর। সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। আয়ারল্যান্ডে বাংলাদেশ সহ অন্যান্য দেশের পণ্য ইউকে হয়েই প্রবেশ করে। ব্রেক্সিটের আগে যে কোনো মালামাল 2 দিনে পাওয়া গেলেও এখন ঠিক সময়ে তা পাচ্ছেন না ব্যবসায়ীরা। আগামী দিনে ইউকে থেকে পণ্য আনা আরও ভোগান্তি বাড়ার আশঙ্কা প্রবাসী ব্যবসায়ীদের। বাংলাদেশ থেকে মাল আনতে যেই পেপার ওয়ার্কস লাগতো বা অন্যান্য আদার্স কান্ট্রি থেকে যেই পেপার ওয়ার্কসগুলো আমরা সাবমিট করা লাগতো আমাদের পোর্টে, এখন সেম ইউকে থেকে মাল আসতে আমাদেরকে বর্ডার এজেন্সির কাছে সেম পেপার ওয়ার্কগুলো সাবমিট করা লাগতেছে। বাংলাদেশি দোকানগুলোতে আগের মতো নির্ধারিত সময়ে মালামাল না পাওয়ায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরাও। ব্রেক্সিটের আগে আমরা এশিয়ান শপে যেতাম, সে যাওয়ায় আমরা শাকসবজি, ফলমূল সব কিছুই পেতাম। বর্তমানে আমরা অনেক কম পরিসরে তা পাচ্ছি। নর্দার্ন আয়ারল্যান্ড সীমান্তে মাল বোঝাই লরিগুলোর বৈধ ব্যবসায়িক কাগজপত্র পরীক্ষায় দীর্ঘ সময় লাগায় আয়ারল্যান্ডে মালামাল ঢুকতে দেরি হচ্ছে বলেও জানান ব্যবসায়ীরা। যুক্তরাজ্য থেকে পণ্য আমদানি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা নিরসন না হলে পণ্যের মূল্য বৃদ্ধি সহ ব্যবসা বাণিজ্যে পড়তে পারে নেতিবাচক প্রভাব। তাই দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। খেলার খবর। দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
2023 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজ জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাপ না নিয়ে নির্ভর হয়ে খেলার লক্ষ্য বাংলাদেশের। 4 নম্বর ব্যাটিং পজিশনে নিয়ে সাকিবের আপত্তি নেই বলেও জানান তামিম। সেরা একাদশে 2 জন ক্রিকেটারের অভিষেকের প্রবল সম্ভাবনা রয়েছে। মিরপুরে 2 দলের ম্যাচটি শুরু হবে বেলা 11:30টায়। নতুন যুগের সূচনায় বাংলাদেশের ক্রিকেট। মাশরাফির পর তামিম ইকবালের নেতৃত্বে টাইগাররা। শাস্তির শিকল ভেঙে ফিরছেন প্রাণভোমরা সাকিব আল হাসান। 1 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজের দেশ। এত সব নতুনত্বের মাঝে আরেক নতুন চ্যালেঞ্জ। 2023 বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা পেতে হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ থাকতে হবে বাংলাদেশকে। 2023 বিশ্বকাপ মিশন সামনে রেখে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে আমূল পরিবর্তন। দলের প্রয়োজনে নাকি 4 নম্বরে ব্যাট করতে আপত্তি নেই সাকিবের। প্রতিপক্ষ অনভিজ্ঞ দল বলেই বাংলাদেশ খুবই সচেতন। কিছুটা ইনজুরিতে পড়া সৌম্য সরকার খেলবেন এই ম্যাচে। আভাস মিলেছে বাংলাদেশের সেরা একাদশে অভিষেক হতে যাচ্ছে শেখ মেহেদী ও হাসান মাহমুদের। আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচে এখন জেতাটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য পয়েন্ট সিস্টেম। আই এম শিওর আমরা চাবো যে আমাদের কোয়ালিফাইং না খেলা লাগে। আমি ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। হি ইজ কোয়াইট হ্যাপি টু ব্যাট এট নাম্বার 4 বাট আই হ্যাভ অলসো আস্কড হিম দ্যাট ইফ হি এভার ফিল that he needs to go at number 3 again. অন্যদিকে ম্যাচের আগের দিন অনুশীলনী করেনি উইন্ডিজরা। অনেকটা অপরিচিত দল বলেই সতর্ক থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। তাদের পাওয়ার ক্রিকেটই মূল শক্তি। জান দিয়ে খেলবে প্রতিপক্ষের তরুণ ক্রিকেটাররা, কারণ এই সিরিজে নিজেদের প্রমাণ করতে পারলেই যে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশ অনেক অভিজ্ঞ দল। সাকিব দলে ফিরেছে, তারা একটুও ছাড় দেবে না। এছাড়া ঘরের মাটিতে তারা বরাবরই দুর্দান্ত। আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য সুযোগটা কাজে লাগানো। সর্বশেষ 5টি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ যেমনই দল পাঠাক না কেন, দ্বিপাক্ষিক এই সিরিজটি বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। কারণ আইসিসি ওয়ানডে সুপার লিগ বা 2023 বিশ্বকাপের বাছাই পর্বের মিশন টাইগারদের শুরু হচ্ছে এই সিরিজের মধ্য দিয়ে। আইসিসির নিয়ম অনুযায়ী 1 ওয়ানডে জিতলে 10 পয়েন্ট। তাই ক্যারিবীয়দের বিপক্ষে 3 ওয়ানডের সবকটিতে জেতাটা বড্ড জরুরি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। স্বরূপে ফিরেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আন্তর্জাতিক সার্কিটে ফেরার সিরিজকে ঘিরে উইকেট থেকে মাঠ ও মাঠের বাইরে হোম অফ ক্রিকেটকে সাজিয়ে তুলতে ব্যস্ত কর্মীরা। করোনাকালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত বিসিবি, জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। মাথায় উঠেছে সূর্যি মামা, তারপরও কুয়াশার চাদর ছিঁড়ে দৃষ্টি যদ্দূর যায় তাতে ক্রিকেটারদের চেনা দায়। আপাতত ফুটবলে মজলেও মগজ থেকে মননে ওরা প্রস্তুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে। তবে প্রস্তুতিটা ওদের একার নয়। চূড়ান্ত স্কোয়াডে থাকা টাইগারদের সঙ্গে পাল্লা দিয়ে ওদের রণক্ষেত্র প্রস্তুতে ব্যস্ত গ্রাউন্ড স্টাফরা। চিফ কিউরেটর গামিনী চেয়ার পেতে বসে তদারকি করছেন উইকেটের। লাগাতার চক্কর কেটে গোটা মাঠের ঘাসগুলোকে সমান করছে মোয়ার। বাউন্ডারির পাশেই তখন ব্যস্ততা অফিসিয়াল ব্রডকাস্টার কর্মীদের। দর্শক শূন্য মাঠে একটা মুহূর্তও যেন টিভি সেটের সামনে অদেখা না রয়ে যায়, সেই চেষ্টায় বুধ তারাও। শেষ মুহূর্তে থার্ড আম্পায়ারের অ্যানালগ সিগন্যাল লাইটটা পরখ করছেন টেকনিশিয়ানরা। গ্যালারির ওপর দিয়ে একের পর এক বিজ্ঞাপনদাতাদের ব্যানার ঝুলাতে ব্যস্ত কেউ বা মিডিয়া সেন্টারের ফাঁকা প্রাঙ্গণে ফ্রেমে এঁটে দিচ্ছেন সেসব। করোনা মহামারীতে লম্বা সময় পর বিসিবির কাছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অ্যাসাইনমেন্ট বেশ চ্যালেঞ্জিং, তবে বোর্ড ভালোভাবেই প্রস্তুত। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ টিম বেশ কিছু আগে এসেই তারা বা কোয়ারেন্টাইন প্রোটোকল অনুযায়ী তারা মেনটেন করে তারাও প্র্যাকটিস শুরু করেছে এবং বাংলাদেশ দল ইতিমধ্যে তাদের যে প্ল্যানিং অনুযায়ী তাদের প্রোগ্রাম চালাচ্ছে। অন্যান্য যে লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্টস এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আমরা সম্পন্ন করে ফেলেছি। আশা করছি প্রথম ওডিআইয়ের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট প্রত্যাবর্তন করবে। প্রেসিডেন্টস কাপ আর বঙ্গবন্ধু টি-20 কাপের আয়োজন করে বায়োবাবুলে মোটামুটি অভিজ্ঞতা রয়েছে ঢাকার টিম হোটেলের। তবে চট্টগ্রাম নিয়েও আগেভাগেই হোমওয়ার্ক সেরে রেখেছে বিসিবি। আমাদের সিরিজেগুলো আয়োজনের ব্যাপারে সম্পৃক্ত থাকেন হোটেল কর্তৃপক্ষ, ভেন্যু কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু আমাদের সাথে এসে আমরা কীভাবে বায়োবাবলটা করি তারা দেখে গেছেন। মাঘের এই শীতে উত্তাপ ফিরেছে মিরপুরে। হোম অফ ক্রিকেট ফিরে পেয়েছে তার চিরচেনা ব্যস্ততার রূপ। কাল ম্যাচ মাঠে গড়ানোর মধ্য দিয়ে টাইগাররা ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটেও। এদিন একটা দৃষ্টান্ত স্থাপন করবেন। সাকিব তামিমরা এই মাঠে হাঁটু গেড়ে বসে ম্যাচের আগে ব্ল্যাক লাইভ ম্যাটার্স এই আন্দোলনে সামিল হবেন। টাইগারদের এই ফেরাটা সুখের হোক,
শেষ হাসি থাকুক বাংলাদেশের মুখে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। স্পেনে বরাবরই দুর্বল ক্যারিবিয়ানরা, আর বাংলাদেশের নিজেদের শক্তির জায়গাটা ওখানেই। তাই তো দলের 3 পেসার খেললেও প্রথম ওয়ানডে স্পিনিং উইকেটের প্রত্যাশায় ক্রিকেট বিশ্লেষকদের। তারা বলছেন তাতে মানসিকভাবেও চাপে থাকবে ওয়েন্ডিজ শিবির। ব্যাটসম্যানদের জন্য বদ্ধভূমি নাকি বোলারদের জন্য হাপিত্যেশ? কি আছে মিরপুরের ওই রহস্যময় উইকেটে? কেমন হচ্ছে প্রত্যাবর্তনের ক্রিকেটের 22 গজ? ম্যাচের সময় যতই ঘনিয়ে আসছে যেন ব্যস্ততা বাড়ছে কিউরেটরদের। শেষ দিনেও তাই গামিনেডি সিলভার সেন দৃষ্টি ওই উইকেটের পানে নির্দেশনা দিচ্ছেন নিজের মতন। টাইগারদের ৩৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলায় এই প্রথম চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়েছে 6 জন পেসার। তাই তো ধারণা করা হয়েছিল উইকেট হবে পেসারদের জন্য, তবে তাতেও আছে চিন্তার ভাঁজ, কারণ সিমে বরাবরই দুর্দান্ত ওয়েস্ট ইন্ডিজ। তাই তো বিশ্লেষকরা বলছেন উইকেট হওয়া চাই স্পিন সহায়ক। আমরা সবাই জানি যে ওয়েস্ট ইন্ডিজরা ফাস্ট বলে ভালো খেলে, আমরা কিন্তু স্পিন ট্র্যাকে আমি বলবো যে বড় বড় দলগুলোকে হারিয়েছি। ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় প্রবলেম স্পিন খেলতে। ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়াররা এমনি খুবই ভালো ফ্ল্যাট ট্র্যাকের জন্য। এই উইকেটে আমাদের পেস 130, 135, ওদের নর্মালি 140-এর 145-এর বলার আছে। সুতরাং আমাদের ভুগতেই হবে, যদি আমরা এই ধরনের উইকেট করি আমাদের ভুগতে হবে। ওরা একটা অ্যাডভান্টেজ পাবে, আমি সেই অ্যাডভান্টেজটার জন্য বলছিলাম যে আমাদের স্পিনিং ট্র্যাক করা উচিত। সবশেষ 22 ফেব্রুয়ারি এই হোম অফ ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল টিম টাইগার্স। সে ম্যাচও দাপট দেখিয়েছিল স্পিনাররা। বাংলাদেশের স্পিন আক্রমণও সমীহ জায়গা নিয়ে, তার উপর খেলা হবে 5 নম্বর উইকেটে। সাবকন্টিনেন্টে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কায় খেলাটা কিন্তু যে কোনো দেশের জন্য ইজি না। তো সেই অ্যাডভান্টেজটা আমাদের মনে নেওয়া উচিত, এবং আমি মনে করি যে আমাদের স্ট্রেংথ হচ্ছে স্পিন, এবং আমরা খেলতেও স্বাচ্ছন্দ্য বোধ করি স্পিন। আমাদের এখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্পিনার নাই। তাই তো প্রত্যাবর্তনের ক্রিকেটে ছড়ি ঘোরানোর মূল দায়িত্বটা বাংলার স্পিনারদের নেয়ারই তাগিদ দিলেন বিশ্লেষকরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 10 মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। দলকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্থায়ী অধিনায়ক হিসেবেই প্রথম সিরিজে অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল, তাকেও শুভকামনা করতে ভুলেননি মাশরাফি। স্ট্যাটাসে ম্যাচ লিখেন, তামিম ইকবাল খানের জন্য রইল স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সকল চাপকে বুড়ো আঙুল দেখিয়ে সব সময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়া করছি। ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে করোনার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। ময়মনসিংহে প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরুর দাবিতে আন্দোলনে নেমেছেন ক্রিকেটাররা। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। রুটি রুজির একমাত্র মাধ্যমে এই লিগের অনিশ্চয়তায় বিরক্ত খেলোয়াড়রা। দ্রুত মাঠে খেলা শুরুর দাবি তাদের। বিস্তারিত হারুনুর রশিদের রিপোর্টে। কয়েকদিন আগে শেষ হওয়া এমপিএল ক্রিকেট আসর চলাকালীন সবার মুখে ছিল নিয়মিত লিগ আয়োজন সহ ময়মনসিংহের ক্রিকেট উন্নয়নের ফুলঝুরি। কিন্তু এমপিএল শেষ হতে না হতেই সব ফিকে হয়ে গেছে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ খেলতে অনীহা ক্লাবগুলোর এমন আচরণে ফুঁসে উঠেছেন ক্রিকেটাররা। রুটি রুজির একমাত্র মাধ্যম এই লিগ শুরুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা। 4000-এর মতন ক্রিকেট প্র্যাকটিস করে। তাদের দাবি যে ময়মনসিংহে প্রতি বছর একটা লিগই হয়, সেই প্রিমিয়ার লিগ। এই প্রিমিয়ার লিগটা আমরা চাই। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, সেটা তো তাদের ভিতরকার ব্যাপার, কিন্তু আমাদের প্লেয়াররা সারা বছর প্র্যাকটিস করি, একটাই উদ্দেশ্য আমরা খেলবো। তারা ওই লোকাল লিগটা আমাদেরকে বন্ধ করে দিছে একমাত্র এই তাদের নিজস্ব কোন দলের জন্য। এদিকে সব পক্ষের সাথে কথা বলে লিগ শুরু করার কথা বলছেন জাতীয় দলের অলরাউন্ডার মুসাদ্দেক হোসেন সৈকত। প্র্যাকটিস করে যদি আপনি লিগ খেলতে না পারেন বা কোনো টুর্নামেন্ট আপনি খেলতে না পারেন, তাহলে আলটিমেটলি প্লেয়ারদের খেলার কোনো দরকার নাই আমি মনে করি। এবং আমি মনে করি যে স্টেডিয়ামে যদি খেলা হয় তাহলে আমার মনে হয় যে স্বাস্থ্যবিধিটাও মানা হবে এবং প্রপারভাবে লিগটা হবে। এদিকে ক্রিকেটাররা দেখা করলে লিগ শুরুর বিষয়ে সহায়তার আশ্বাস দেন সিটি মেয়র। আমরা এটির সাথে যারা সংশ্লিষ্ট আছেন বা যারা কর্তব্য ব্যক্তি আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করে এটি যেন নিরসন করা যায় এবং নতুন প্রজন্মের যারা আমাদের উঠতি খেলোয়াড় বা আগামী দিনে যারা আমাদের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে তাদেরকে সেই সুযোগটুকু করে দেওয়ার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব। এ বিষয়ে আবারও ক্লাব কর্মকর্তা ও ক্রিকেটারদের সাথে বৈঠকে বসার কথা জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক ও লিগ উপকমিটির আহ্বায়ক। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ টিকা। 1 ফেব্রুয়ারির আগেই প্রয়োগ শুরুর আভাস স্বাস্থ্যমন্ত্রীর। মান নিশ্চিতে 15 সদস্যের কমিটি।
চলতি বছরের ডিসেম্বরে পদ্মা সেতুতে বসবে রেল লাইন। রাত দিন এক করে চলছে ফরিদপুরের ভাঙা থেকে মাওয়ায় 60 কিলোমিটারের কাজ। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়।